বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি আকরাম হোসেন, প্রভাষক, রসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন পর্ব 1 অর্থাৎ লেকচার 1 শুরু করছি। তো আমরা শুরুতেই তড়িৎ রসায়নের কিছু বেসিক টার্ম সম্পর্কে আলোচনা করব। এগুলো কারো কারো অনেকেরই জানা, এগুলা তোমরা আগেও পড়েছো। তো তড়িৎ পরিবাহী কি? সাধারণত আমরা তড়িৎ পরিবাহী বলতে যেসব ধাতব এবং অধাতব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে তড়িৎ পরিবাহী। নর্মালি আমরা জানি ধাতু, তড়িৎ পরিবাহী হচ্ছে ধাতু। এছাড়াও কিছু অধাতব পদার্থ থাকে, তাদের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে, এদেরকে তড়িৎ পরিবাহী বলে। যেমন কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার, এগুলো সবই ধাতু। আর গ্রাফাইট হচ্ছে অধাতু, গ্রাফাইট ইত্যাদি। এখন গ্রাফাইটকে অন্য কালার করা হয়েছে এজন্য যে এটার মধ্যে দিয়ে সামান্য পরিমাণ বিদ্যুৎ চলাচল করতে পারে, তো এই জন্য এটা হবে কুপরিবাহী হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এছাড়াও কুপরিবাহী আছে বিশুদ্ধ পানি কুপরিবাহী। কেন, আমরা সেটা ব্যাখ্যা আসবে সামনে। তড়িৎ অপরিবাহী কি? তড়িৎ অপরিবাহী হচ্ছে যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। এটা আমরা অনেকেই জানি এগুলো কি কি, বা এগুলোকে ইনসুলেটরও বলা হয়। অর্থাৎ আমরা কোনো তড়িৎ পরিবাহী তারের উপর দিয়ে এগুলোর তোমার মোড়ক ব্যবহার করি, এই জন্যই যাতে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে না পারে বা ধরতে পারি আমরা। যেমন কাঠ, শুকনো কাঠ, তাও আবার কি হতে হবে? শুকনো কাঠ, প্লাস্টিক, কাগজ, রাবার, কাঁচ ইত্যাদি। এছাড়াও আরো অনেক তড়িৎ অপরিবাহী আছে। এরপরে আসি তড়িৎ পরিবাহীর শ্রেণী বিভাগ। আমরা জানি তড়িৎ পরিবাহী সাধারণত 3 ধরনের হয়: তড়িৎ সুপরিবাহী, তড়িৎ অর্ধ পরিবাহী এবং সুপার পরিবাহী। আচ্ছা, সুপরিবাহীর মধ্যে আমরা জানি যাদের মধ্যে দিয়ে চলাচল করতে পারে তারা হচ্ছে সুপরিবাহী, যেমন কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার, এগুলো বলেছি এর আগে। তড়িৎ অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর আমরা যেগুলো বলি, খুব ইম্পর্টেন্ট, সিলিকন, জার্মেনিয়াম, আরো অন্যান্য আছে। অর্থাৎ এরা অর্ধ পরিবাহী, এদেরকে সিলিকনকে সিলিকন সিপ হিসেবে ব্যবহার করা হয়, তোমরা জানো। আর সুপার পরিবাহী হচ্ছে ধাতুর সংকর, মানে সংকর ধাতু, অর্থাৎ 2 বা 3 বা 4টা ধাতু মিলে সংকরায়নের মাধ্যমে সেটা তৈরি করা হয় সুপার পরিবাহী। এরপরে আসো তড়িৎ পরিবহনের কৌশলের ভিন্নতার উপর ভিত্তি করে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে তড়িৎ পরিবহনের কৌশল, মানে তড়িৎটা কিভাবে পরিবাহিত হবে এদের মাধ্যমে, এটার উপর ভিত্তি করে এটা 2 প্রকার। একটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আর এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী। এটা খুব ইম্পর্টেন্ট। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী আসলে কি? ধাতব পরিবাহীতে সঞ্চালনশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ চলে, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে পরিবাহক। ধাতব পরিবাহী, যেমন আমরা যে ধাতব তারগুলা ব্যবহার করি, এক্ষেত্রে এই যে মানে বিদ্যুৎ পরিবাহিত হয় কার মাধ্যমে? ইলেকট্রনের মাধ্যমে। এক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে পরিবাহক। এটি একটি ভৌত প্রক্রিয়া, কারণ এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। এখানে শুধু ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে এই তার দিয়ে ধাতুর মাধ্যমে এটা কি করে চলাচল করে, এইখান থেকে এখানে সঞ্চারণশীল হয়। তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। কেন, আমরা একটু পরেই ব্যাখ্যা করছি ছবি সহ। তোমাদের এটা দেখলে, ছবি সহ দেখলে জিনিসটা বুঝতে খুবই সুবিধা হবে, এটা মনে রাখো। আমি ব্যাখ্যা করবো একটু পরেই। তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। আচ্ছা, এটি ওহমের সূত্র মেনে চলে। তোমরা ওহমের সূত্র সম্পর্কে ফিজিক্সে পড়েছো, এর আগে অনেকবার পড়েছো, I = V / R। যেমন কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার, গ্রাফাইট, এগুলো হচ্ছে তাহলে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী, নামই হচ্ছে আয়নিক পরিবাহী, মানে আয়ন, এখানে ইলেকট্রন নয়, আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। তাহলে এক্ষেত্রে পরিবাহককে আয়ন, ধনাত্মক বা ঋণাত্মক আয়ন, আর এক্ষেত্রে ছিল ইলেকট্রন পরিবাহক হিসেবে। এটি একটি রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ এক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন হয়, একটা রাসায়নিক সংযোজন বিয়োজন টাইপের বিক্রিয়া হয়, তাহলে রাসায়নিক প্রক্রিয়া। তাপমাত্রা বৃদ্ধির সাথে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়।
হ্যাঁ, সেটা রাসায়নিক প্রক্রিয়াটা হচ্ছে, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে হয়, সাধারণত একক প্রতিস্থাপন বিক্রিয়া। সেটা আমরা আমরা আজকে আলোচনা করব, সেটা পরে লাস্টের দিকে। তাপমাত্রা বৃদ্ধির সাথে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। দেখো, এই ধাতব ইলেকট্রন পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায় তাপমাত্রা বৃদ্ধির সাথে, আর তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে উল্টো কেন, এই দুটোই আমরা জাস্ট দুইটা স্লাইড পরেই আমরা ব্যাখ্যা করছি। আর এটি ফ্যারাডের সূত্র মেনে চলে, অর্থাৎ ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র আছে, সেটা আমরা ব্যাখ্যা করব, এবং এবং গাণিতিক আমরা অঙ্কগুলো করব আমরা। যেমন আয়নিক যৌগ ও পোলার সমযোজী যৌগসমূহ, এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী। যেমন বিগলিত অ্যাসিড, ক্ষার, লবণ বা এদের জলীয় দ্রবণ, অর্থাৎ অ্যাসিড ক্ষারের জলীয় দ্রবণ বা লবণ, বিগলিত লবণ বা এর জলীয় দ্রবণ। তাহলে এটা কঠিন হবে না, অর্থাৎ কঠিন লবণ যদি বলি আমি, মানে সেটা হবে না, সেটা বিগলিত হতে হবে অথবা দ্রবণ হতে হবে। তাহলে আমরা দেখলাম এই দুটো খুবই ইম্পর্টেন্ট, আমাদের এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, যে এখানে একটা হচ্ছে পরিবাহক, হচ্ছে একটাতে ইলেকট্রন, আরেকটাতে হচ্ছে আয়ন, হ্যাঁ, ধনাত্মক বা ঋণাত্মক আয়ন। এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া, এটা রাসায়নিক প্রক্রিয়া। এটাতে তড়িৎ পরিবহন ক্ষমতা তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়, এটাতে বৃদ্ধি পায়। তাহলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে বেসিক নলেজ, কিন্তু এগুলোর মাধ্যমে আমরা সহজেই তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষ ব্যাখ্যা করতে পারবো, আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা পরবর্তী আসি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষক কারা, আমরা প্রায় জানি যে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, হ্যাঁ, এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ নরমালি। কেন? কারণ তারা পুরোপুরি আয়নিত হয়, প্রায় 100%, আমরা বলে থাকি প্রায় 100% বা কোনোটা 75%, অর্থাৎ প্রায় বেশিরভাগ অংশই বা পুরোপুরি বিয়োজিত হয়ে যায়। তাছাড়া হচ্ছে আয়নিক যৌগগুলো বা লবণগুলো। আচ্ছা, মৃদু তড়িৎ বিশ্লেষক কারা, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার এবং কিছু স্বল্প দ্রবণীয় লবণ, যেমন আমরা পড়েছি দ্রাব্যতা গুণফলের মধ্যে, মনে করে দেখো সিলভার ক্লোরাইড, স্বল্প দ্রবণীয়, এবং এগুলাকে উভমুখী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু এরা পুরোপুরি বিয়োজিত হয় না। এরা কোনোটা 5% হয়, কোনোটা 4% হয়, কোনোটা আরো কম হয়, অর্থাৎ খুবই সামান্য পরিমাণে বিয়োজিত হয় দ্রবণে, পানিতে। আর এরা পুরোপুরি বিয়োজিত হয়, তাই এদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলি, এদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলি। আচ্ছা, এরপর আসো তাপমাত্রা, এই যে আমরা ব্যাখ্যা আসছি, তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায় কেন। তো এটার কারণ হচ্ছে, আমি একটা ছবি দিই, দেখো, এটা হচ্ছে একটা ধাতব খণ্ড, পুরোপুরি আমরা বলবো যে এটা একটা ধাতব খণ্ড। ধরে নাও এই দুই পাশে এই 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 ভিতরের অংশটা হচ্ছে ধাতব খণ্ড, আর দুই পাশে অ্যানোড ক্যাথোড আছে। আচ্ছা, এখন আমরা অ্যানোড ক্যাথোড এখানে বাদ দিয়ে, আমরা দরকার নাই, আমরা মনে করবো যে এর মধ্য দিয়ে আমরা তড়িৎ পরিবহন ক্ষমতা দেখবো, অর্থাৎ একে যখন বিদ্যুৎ ব্যাটারির সাথে সংযোগ করা হবে তখন কি হবে। তো আমরা জানি ধাতুতে পারমাণবিক শ্বাস এবং ইলেকট্রন গুলো এভাবে থাকে, অর্থাৎ মুক্ত ইলেকট্রন থাকে, মানে সঞ্চারণশীল অবস্থায়। কারণ ধাতুতে ইলেকট্রন গুলো সঞ্চারণশীল অবস্থায় থাকে। যেমন আমি যদি বলি সোডিয়াম ধাতু, তার একটা ইলেকট্রন এভাবে, প্রতিটার পারমাণবিক শ্বাস তার ইলেকট্রন, পারমাণবিক শ্বাস তার ইলেকট্রন, এভাবে তার ইলেকট্রন গুলো মুক্ত অবস্থায় থাকে। তো যখন তাপমাত্রা বৃদ্ধি করব তখন কি ঘটবে একটু চিন্তা করে দেখো। আমি যদি একটা ধাতব অখণ্ড সোডিয়ামকে একে তাপমাত্রা বাড়িয়ে অর্থাৎ হিট দিব, তখন কি হবে, তখন তার ভাইব্রেশন হবে, মানে পরমাণুগুলোর মধ্যে, ভিতরকার অনুপরমাণুগুলোর মধ্যে। আমি যদি পরমাণু বলি, তো যেমন এটা হচ্ছে পারমাণবিক শ্বাস, এরা কি হবে, ভাইব্রেশন হলে এরা ছোটাছুটি করবে। হ্যাঁ, ছোটাছুটি করলে তাহলে এই যে ইলেকট্রন যে পরিবহন করবে, এই জায়গা থেকে এই জায়গায় যাবে, বিদ্যুৎ পরিবহন করবে, এই পরিবহন ক্ষমতাটা কি হবে, বাধাগ্রস্ত হবে, কারণ এরা তো ভাইব্রেশনের মধ্যে আছে, হ্যাঁ, কম্পনের মধ্যে আছে। তো কম্পিত হলে, এরা ছোটাছুটি করলে, এক জায়গা থেকে এক জায়গায় চলাচল করলে, তখন এদের দ্বারা বাধাপ্রাপ্ত হবে। এই জন্য তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার এই ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ছবি থেকেই সুন্দর করে বোঝা যাচ্ছে যে আমাদের ইলেকট্রন গুলা যে এখান থেকে পুরো ধাতব খণ্ডে যে সঞ্চারণশীল অবস্থায় থাকে, সেই সঞ্চারণশীল হওয়ার সময় যদি তাপমাত্রা বাড়ায়, তাহলে এই পারমাণবিক শ্বাসগুলো কি হয়, নড়ে চড়ে, অর্থাৎ এরাও ভাইব্রেটেড হয়, অর্থাৎ কম্পিত হয়। তখন ওই কম্পনের দ্বারা এদের মাঝে সংঘর্ষ হয়, তাহলে সংঘর্ষ হলে তো বাধাগ্রস্ত হবে, এই জন্য পরিবহন ক্ষমতা হ্রাস পাবে। আচ্ছা, এরপরে আসো, এরপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। এই এখন আসো, তোমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন।
পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায় কেন? সেটা হচ্ছে তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে তার বিয়োজন অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যে সোডিয়াম ক্লোরাইড বলো, তুমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলো, অর্থাৎ এই তোমার পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলা এদেরকে যখন আমরা কি করব, তাপমাত্রা দিব, এরা সহজে বিয়োজিত হয়ে যাবে। তাহলে বিয়োজিত হলে আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে। আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে আয়নিত তড়িৎ পরিবহন করবে, তাহলে তড়িৎ প্রবাহ সহজেই কি হবে, বৃদ্ধি পাবে এবং তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। সহজ হিসাব, এখানে কোনো জটিল কিছু নেই। এবার আসো বিশুদ্ধ পানি বিদ্যুৎ অপরিবাহী কেন? আমরা জানি যে বিদ্যুৎ পরিবহনের জন্য পানি বা যে কোনো দ্রবণে আয়নের উপস্থিতি থাকা আবশ্যক। আমরা জানি যে পানি এটা একটা সেটা একটা দ্রবণ, সেটা একটা দ্রাবক বা দ্রবণ, যেটা দ্রাবক বলবো। তো সেখানে বিদ্যুৎ পরিবহনের জন্য আমার কি দরকার? আয়ন দরকার। তো পানি, বিশুদ্ধ পানি, সেটা তো আমরা জানি যে খুব সামান্য পরিমাণে, একেবারে খুব সামান্য পরিমাণে, যেটাকে বলা হয় 550 মিলিয়ন পানির অণুর মধ্যে মাত্র একটি অণু বিয়োজিত হয়। সেটা আমরা পড়েছি, খেয়াল করে দেখো, পিএইচ তুমি যেখানে পড়েছো পানির আয়নিক গুণফল, সেখানে তার আগে, তাহলে সেখানে 550 মিলিয়ন পানির অণুর মধ্যে মাত্র একটি অণু বিয়োজিত হয়, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন সমান পরিমাণ আয়ন তৈরি করে। তাহলে এই আয়নের অতি নগণ্য উপস্থিতি তাহলে বিদ্যুৎ পরিবহন করতে পারে না সাধারণত। তো এটা এই জন্য এটাকে কুপরিবাহী বলা হয়, যে সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, যেটা একেবারে করে না এরকম বললেও ঠিক হবে না, এই জন্য কুপরিবাহী বলা হয়। কুপরিবাহী মানে আসলে ব্যাড কন্ডাক্টর, ইংরেজিতে বলে গুড না ব্যাড কন্ডাক্টর। এই জন্য ব্যাড কন্ডাক্টর মানে কি, সামান্য পরিমাণ পরিবহন করে, যেটা একেবারে না, অনেক সময় এটাকে না বলা হয় যে বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করে না, তো সামান্য পরিমাণ করে, এটাই ঠিক। আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কেন? আমরা যে বলছি এগুলা বিগলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কেন বলতো? আয়নিক যৌগের আমরা জানি যে বিদ্যুৎ পরিবহন করতে হলে কি লাগবে, হয় আয়ন লাগবে, না হয় ইলেকট্রন লাগবে। কিন্তু আমরা জানি আয়নিক যৌগের কেলাসে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, ফলে আয়নিক যৌগে ইলেকট্রন দ্বারাও তড়িৎ পরিবাহিত হয় না। তো মুক্ত ইলেকট্রন না থাকলে, কারণ আয়নিক যৌগে তো আমরা জানি যে আয়নগুলো পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা একটা লেটিস শক্তির মাধ্যমে একটা কি থাকে, পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, জ্যামিতিক একটা মানে জিওমেট্রিক্যাল স্ট্রাকচার সে ধারণ করে। তাহলে এখানে নড়াচড়ার, এখানে মুক্ত ইলেকট্রন থাকার, এখানে আয়নগুলো চলাচল করার কোনো সুযোগ নেই, সুতরাং এরা তড়িৎ পরিবহন করে না। খুব সহজ কথা। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার ব্যাখ্যা। আমরা এবার তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার ব্যাখ্যা দিব। তড়িৎ বিশ্লেষের দ্রবণের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ চালনা করি তাহলে তা বিয়োজিত হয়, আমরা একটু আগে বলেছি। একটা ছবি দেখো, তড়িৎ বিশ্লেষণ কোষ। আমরা জানি এই তড়িৎ বিশ্লেষণ কোষ সাধারণত কি থাকে, ব্যাটারির মাধ্যমে চালনা করা হয়, অর্থাৎ ব্যাটারি দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করেই এখানে কি থাকবে, যেমন একটা তড়িৎ বিশ্লেষ্য থাকবে, যেটা গলিত, এখানে আমি লিখি নাই, গলিত সোডিয়াম ক্লোরাইড আছে। আর এখানে কি কি আছে, তাহলে কি হবে, ওই যে বিদ্যুৎ প্রবাহ চালনা করছি, ফলে এখান থেকে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে, আর ক্লোরাইড আয়ন যাচ্ছে অ্যানোডে, সোডিয়াম আয়ন যাচ্ছে ক্যাথোডে। তাহলে এগুলো আমরা ব্যাখ্যা করব পরবর্তীতে আরো ভালোভাবে, যে কেন এটা অ্যানোডে যাচ্ছে, কেন এটা ক্যাথোডে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটু একটু ব্যাখ্যা করে দিই। যেমন অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডে কি হয়, আমরা জানি অ্যানোডে জারণ ঘটে আর ক্যাথোডে বিজারণ ঘটে, এটা জারণ তড়িৎদ্বার, এটা বিজারণ তড়িৎদ্বার। ব্যাটারি দেখো, এই বড় লম্বা অংশটা, এটাকে বলা হয় ধনাত্মক অংশ, এটার সাথে এই এই যে অ্যানোড আছে বলে এটাকে ধনাত্মক বলা হয়, আর ব্যাটারির সাথে ঋণাত্মক সংযোজন, অর্থাৎ ঋণাত্মক অংশের সাথে যে ক্যাথোড সংযুক্ত আছে, এই জন্য এটাকে ঋণাত্মক বলা হয়। আর তোমার ক্যাটায়ন যেহেতু ক্যাথোডে যায়, অ্যানায়ন যেহেতু অ্যানোডে যায়, এই জন্য এদেরকে অ্যানোড এবং ক্যাথোড বলা হয়। আচ্ছা, অ্যানোডের বিক্রিয়া আমরা দেখি। অ্যানোড তড়িৎদ্বারে ঋণাত্মক ক্লোরাইড আয়নগুলো ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। দেখো, তাহলে অ্যানোড তড়িৎদ্বারে কি যাচ্ছে, ক্লোরাইড আয়ন গিয়ে ইলেকট্রন ত্যাগ করছে এবং সেখানে ক্লোরিন পরমাণু হিসেবে পরিণত হচ্ছে, অর্থাৎ ক্লোরিন গ্যাস হিসেবে পরিণত হচ্ছে। তাহলে ক্লোরিন পরমাণুগুলো একত্র হয়ে ক্লোরিন অণুতে পরিবর্তিত হয়ে ক্লোরিন গ্যাস হিসেবে অ্যানোড তড়িৎদ্বার হতে নির্গত হয়। তাহলে এখানে পরিবহন কার, যেমন ব্যাটারি থেকে ইলেকট্রন এখানে আসে, আর তোমার ব্যাটারি থেকে কি ইলেকট্রন এদিকে আসে, আর ক্লোরিন ইলেকট্রন ছেড়ে দেয়, ফলে এখানে ক্লোরিন গ্যাস তৈরি হয়। আচ্ছা, এবার আসো, সরি, এখান থেকে ব্যাটারি থেকে ইলেকট্রন এখানে আসে না,
মানে ভুল বলেছি আমি, মানে এটা তো পজিটিভ প্রান্ত, হ্যাঁ, এখানে ক্লোরিন ইলেকট্রন ছেড়ে দেয়। আচ্ছা, এখন আসো ক্যাথোডের বিক্রিয়া। ক্যাথোডে তড়িৎদ্বার ধনাত্মক সোডিয়াম আয়নগুলোকে আকর্ষণ করে। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম আয়নটা ক্যাথোডে যাচ্ছে, ফলে সোডিয়াম আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়। এই সোডিয়াম পরমাণুগুলোকে একত্রিত হয়ে সোডিয়াম ধাতু হিসেবে ক্যাথোডে জমা হয়। তাহলে ক্যাথোডে আমরা ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ সূত্রে আমরা পড়বো যে মানে কোনো ধাতু এই যে তড়িৎ বিশ্লেষণ করে আমরা কি করি, তড়িৎ প্রলেপন করি। হ্যাঁ, কোনো একটা ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দিই, কেন? অর্থাৎ মরিচা না পড়ার জন্য, বেশি দিন টিকে থাকার জন্য, ক্ষয় না হওয়ার জন্য। আর এই তড়িৎ প্রলেপনটা এই তড়িৎ বিশ্লেষণ কোষের মাধ্যমে করা হয়। আর এই যে তড়িৎ সোডিয়াম ধাতু জমা হচ্ছে, এক্ষেত্রে অন্যান্য অনেক ধাতু ব্যবহার করা হয়, যেই তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হবে ওই ধাতুই ওখানে জমা হবে। তো এখানে হয় বিজারণ। তাহলে ক্যাথোডে হচ্ছে বিজারণ আর অ্যানোডে হচ্ছে জারণ। এইভাবেই কি হয়, তোমার আয়নের মাধ্যমে কিন্তু কি হচ্ছে, তোমার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আয়নের মাধ্যমে। এখানে ক্লোরাইড আয়ন বিদ্যুৎ প্রবাহিত করতেছে। আর যেমন অন্য ক্ষেত্রে আমরা দেখব সেটা ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ করবে। আচ্ছা, তো তাহলে এরপরে আমরা আসি, আমি একটু করে ধারণা দিই। তড়িৎ বিশ্লেষ্য কোষ আর এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে আমি হালকা ধারণা দিব, কারণ এগুলো আমরা পরবর্তীতে অনেক ডিপলি পড়তে হবে। তো আমি প্রাথমিক বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করছি, এই জন্য তোমাদেরকে হালকা করে ধারণা দিচ্ছি যে দুইটার মধ্যে আসলে পার্থক্য কি। অনেকেই ভুল করে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে প্রশ্ন আসলে, যে এখানে ছবিতেই দেখা যাচ্ছে দুটাতেই অ্যানোড ক্যাথোড আছে, একটাতে ব্যাটারি আছে আর একটাতে বাল্ব দেওয়া আছে। তো একটাতে ব্যাটারি একটাতে বাল্ব মানে কি, অর্থাৎ ব্যাটারি দেওয়া হয় মানে কি, বাইরে থেকে শক্তি প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষণ সম্পন্ন করা, অর্থাৎ কোন একটা তড়িৎ বিশ্লেষককে বিয়োজিত করা হয়, ভাগ করা হয়। আর তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, তোমার তড়িৎ বিশ্লেষের বিক্রিয়ার মাধ্যমে, তড়িৎ বিশ্লেষ্য দুইটার মধ্যকার বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় সেটার মাধ্যমে এই লাইট জ্বলে, অর্থাৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি, বাইরে থেকে শক্তি দিয়ে তোমার রাসায়নিক বিক্রিয়া মানে বিশ্লেষণ ঘটানো হয় বা রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, আর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। তাহলে আমরা বিদ্যুৎ শক্তি এখানে পাই আর এখানে দিয়ে থাকি ব্যাটারির মাধ্যমে সেটা। এবং দেখো, এইটাতে অ্যানোড পজিটিভ, এটাতে অ্যানোড নেগেটিভ, এটাতে ক্যাথোড নেগেটিভ, এটাতে ক্যাথোড পজিটিভ, কিন্তু বাম পাশেরটা অ্যানোড, বাম পাশেরটা এটাও অ্যানোড, এটাও ক্যাথোড, ডান পাশেরটা ডান পাশেরটা। এখন কেন, এখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষে দেখো ডান পাশে এটা হচ্ছে, বাম পাশে এটা লম্বা অংশটা ব্যাটারির, সবসময় মনে রাখবে এটা ধনাত্মক, এটার সাথে অ্যানোড যুক্ত হয় বলে এটাকে ধনাত্মক বলা হয়, আর এটার সাথে অর্থাৎ সংযোজন প্রক্রিয়াটার কারণে এটা ধনাত্মক, আর ব্যাটারি ঋণাত্মক অংশের সাথে ক্যাথোড যুক্ত হয় বলে এটাকে বলা হয়, এটা ঋণাত্মক হয়। আর ঠিক এবার আসো এখানে, এখানে কি হয়, এখানে আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখছি যে জিঙ্ক কি হয়, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হিসেবে পরিণত হয়, এবং জিঙ্ক আয়ন হলে আমরা জানি যে জিঙ্ক আয়ন তো একমাত্র দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, সুতরাং সেটা এই দ্রবণে চলে যায়। এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ আমরা বলে থাকি। তো এটা পুরাতন প্রক্রিয়া। আর নতুন প্রক্রিয়া আমরা কি করি, এখানে একটা লবণ সেতু ব্যবহার করি। এগুলা সবকিছুই তোমরা পড়েছো একবার, তো তারপরে আবার আমি আলোচনা নিয়ে আসছি। তো জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়নে পরিণত হয়, আর ইলেকট্রন, তাহলে ইলেকট্রনটা কি হচ্ছে, এদিকে যাচ্ছে। আচ্ছা, ইলেকট্রনটা গিয়েই তো তোমার বিদ্যুৎ, এখানে লাইট জ্বলবে। এখন এখানে কি ঘটে, দেখো ইলেকট্রনের আধিক্য ঘটে। এখানে জিঙ্ক যখন, এটা একটা জিঙ্ক দণ্ড, এটা কিন্তু জিঙ্ক, আমি পরমাণু ধাতু বলবো, ধাতু। তো জিঙ্ক ধাতু যখন ডিজলভ হবে, মানে দ্রবীভূত হয়ে পানিতে বা দ্রবণে চলে আসবে, জিঙ্ক সালফেট এর দ্রবণ আছে, জিঙ্ক আছে, তাহলে এখানে জিঙ্কের আধিক্য বেড়ে যাবে, ফলে কিছু পরিমাণ জিঙ্ক এদিকে ডান দিকে চলে যাবে এই অর্ধপ্রবেশক পর্দা ভেদ করে। আচ্ছা, এটা কিভাবে যাবে, এগুলা অনেক মেকানিজম আমরা পরবর্তীতে ব্যাখ্যা করবো, আমি সংক্ষেপে কিছু বলছি। তারপর এবার আসো কেন এটা নেগেটিভ বলছি, কারণ এখানে ইলেকট্রন গুলো জমা হচ্ছে, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে যখন ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে, জিঙ্ক আয়নটা দ্রবণে চলে আসতেছে, তাহলে ইলেকট্রন গুলো এখানে জমা হচ্ছে, তাহলে ইলেকট্রন গুলো জমা হয়ে দিকে যাবে, কিন্তু জমা হচ্ছে, এই জন্য এটা নেগেটিভ। আর এটা পজিটিভ কেন, ক্যাথোড, কারণ হচ্ছে এই কপার আয়ন, এখান থেকে কপার আয়ন কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে কোথায়, এখানে কপার ধাতব দণ্ডে এসে, তাহলে এখানে যে কপার পরমাণু আছে সেই ইলেকট্রন ছেড়ে দিয়ে
হ্যাঁ, কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এই ইলেকট্রনটা কোথায় পাবে? এই ইলেকট্রনটা তোমার এই দিক থেকে আসবে এবং কপার ইলেকট্রন ছেড়ে দিয়ে তোমার কি হবে, কপার 2+ হবে। তাহলে এখানে তো ইলেকট্রন আর থাকতেছে না, এখানে কপার 2+ এর এটার গায়ে কপার 2+ জমা হবে, তাহলে এই জন্য এটা ক্যাথোড। তাহলে এটা অ্যানোড কেন, এটা ক্যাথোড, এখানে অ্যানোড পজিটিভ কেন, এখানে অ্যানোড নেগেটিভ কেন, আর ক্যাথোড এখানে নেগেটিভ, ক্যাথোড এখানে পজিটিভ। আশা করি তোমরা বুঝতে পারছো, ধারণা ক্লিয়ার হয়েছে কিছুটা আমি মনে করি। আচ্ছা, আর বিক্রিয়াগুলো তো আমরা জানি, আমরা এগুলা এখানে ব্যবহার করেছি। তাহলে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পার্থক্য, বা দুইটা সম্পর্কে আমরা মোটামুটি একটু করে আলোচনা করেছি। পরবর্তী আরো ডিপলি আলোচনা করবো আমরা বিক্রিয়া সহ, এবং কখন কাকে অ্যানোড ধরবো, কখন কাকে ক্যাথোড ধরবো, কোন দণ্ডকে অ্যানোড ধরবো, এটা একটু বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু এটা। কারণ জিঙ্ককে আমরা অ্যানোড ধরেছি কেন, কপারকে কেন ক্যাথোড ধরেছি, এগুলো আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ পরেই তারপরে বলতে পারবো, এর আগে বলাটা সমীচীন হবে না। এরপরে আসো ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র। তো এর প্রথমে আমরা আগে কিছু জানি যে তড়িৎ বিশ্লেষণ কি। বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তবে তড়িৎ বিশ্লেষণের যে রাসায়নিক পরিবর্তন হয় বা বিয়োজন হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু কিছু কি পাই, বিভব পাই। এখন সেটা কি, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে তড়িৎ প্রবাহিত করে লক্ষ্য করেন যে একটি ন্যূনতম মাত্রার চেয়ে সামান্য বেশি পরিমাণ তড়িৎ বিভব প্রয়োগ করলেই তখন ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে থাকে। তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের প্রয়োজনীয় তড়িৎ বিভবের এই ন্যূনতম মাত্রাকে তড়িৎ বিশ্লেষের বিয়োজন বিভব বলে। তাহলে বিয়োজন বিভবের চেয়ে সামান্য বেশি বিভব প্রয়োগ করলেই কি হয়, তোমার জারণ বিজারণের ফলে তড়িৎ বিশ্লেষণ ঘটে থাকে। আচ্ছা, এবার আসো প্রথম সূত্রটা আসলে কি। তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোন তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সঞ্চিত পদার্থের হিসাবটাই দেখাই, দ্রবীভূত পদার্থের হিসাবটা দেখাই না। কারণ মানে দুইটাই তো, একটা যে পরিমাণ সঞ্চিত হবে আরেকটা সে পরিমাণ দ্রবীভূত হবে, ডিজলভ হবে, মানে ক্ষয় হবে। দ্রবীভূত হওয়া মানে আসলে ক্ষয় হওয়া, সঞ্চিত হওয়া মানে আসলে জমা হওয়া। তো তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত, তাহলে আমরা একটি তড়িৎদ্বারে বলবো যদি শুধু সঞ্চিতর কথা বলি, সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোন তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ, আমরা দ্রবীভূত বাদ দিই, প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। আচ্ছা, এখন আসো কোন পদার্থের তড়িৎ বিশ্লেষণের সময় যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাত্রার বিদ্যুৎ প্রবাহ আমরা চালনা করি, কত সময় ধরে, 1 সেকেন্ড বা টি সেকেন্ড সময় ধরে তড়িৎ কোষে প্রবাহিত হয়, তবে ওই সময়ে কিউ কুলম্ব পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে ডব্লিউ গ্রাম ভরের একটি পদার্থ তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত হয়। আমরা সঞ্চিতই বলি, সঞ্চিত হয়। তাহলে তাই ফ্যারাডের প্রথম সূত্র মতো আমরা কি লিখতে পারি, ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ, অর্থাৎ কত কুলম্ব পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করেছি তার উপর নির্ভর করবে কতটুকু পদার্থ সঞ্চিত হবে তড়িৎদ্বারে, অর্থাৎ ক্যাথোডে, আর অ্যানোডে দ্রবীভূত হবে, ক্যাথোডে সঞ্চিত হবে। তড়িৎ বিশ্লেষণে অবশ্যই কি হয়, অ্যানোডে তোমার দ্রবীভূত হয়, ক্যাথোডে সঞ্চিত হয়। তাহলে আমরা দেখব এখানে ডব্লিউ হচ্ছে তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ, আর কিউ হচ্ছে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ, মানে কুলম্ব, কতটুকু কুলম্ব হলো। আর কুলম্ব সমান আমরা জানি অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, অর্থাৎ কত সেকেন্ড ব্যাপী কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলো সেটা হচ্ছে কুলম্ব। আচ্ছা, আর ডব্লিউ ইকুয়াল টু, তাহলে প্রপোর্শনাল উঠে দিলে সমানুপাতিক জেড, এটা একটা সমানুপাতিক ধ্রুবক, আমরা বুঝতে পারছি এটা একটা সমানুপাতিক ধ্রুবক। এটা একটা ধ্রুব সংখ্যা যা পদার্থের ধর্মের উপর নির্ভর করে, অর্থাৎ কোন পদার্থ কিরকম সেটা উপর নির্ভর করে জেড এর মান নির্ভর করবে। কোন একটা পদার্থের ক্ষেত্রে জেড এর মান কি স্থির থাকবে। একে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, এবার আসো যদি আই অ্যাম্পিয়ার বিদ্যুৎ টি সেকেন্ড সময় ধরে কোন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে চালনা করা হয়, তাহলে টি সেকেন্ড সময় ধরে আমি আই অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করব কোন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে, ওই যে একটা পাত্রে, তবে ওই পরিবাহীতে প্রবাহিত মোট তড়িতের পরিমাণ হবে কিউ ইকুয়াল টু আইটি কুলম্ব। এটা কোত্থেকে আসছে, আমরা জানি যে আই ইকুয়াল টু কিউ বাই টি। হ্যাঁ, আমরা এর আগে পড়ে আসছি বিজ্ঞানের মধ্যে যে আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল টু আইটি। তাহলে এই
এই দুটাকে গুণ করলে কি হয় কুলম্ব হয়। এখন কিউ ইকুয়াল টু আইটি, তাহলে আমরা এখানে বসাইতে পারি 1 নং সমীকরণে ডব্লিউ ইকুয়াল টু কত হবে জেড আইটি। জেড আইটি এটাই হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র গাণিতিক রূপ। এটা হচ্ছে প্রথম সূত্র আর এটা হচ্ছে তার সর্বশেষ মানে শেষ গাণিতিক রূপ, অর্থাৎ এইভাবে কিউ এর মানটান বসিয়ে আমরা পাই। এখন আসো, এটা খুবই ইম্পর্টেন্ট, এর উপর কিন্তু অঙ্ক আসে, আমরা অঙ্ক দেখব পরীক্ষায়। এমসিকিউ তে তো অবশ্যই আসে অঙ্ক এবং সৃজনশীল অঙ্ক এসে থাকে। তো দেখো, যদি আই ইকুয়াল টু এক্স এম্পিয়ার টি ইকুয়াল টু এক্স সেকেন্ড হয়, আমরা দুইটাকেই ধরো 1 এম্পিয়ার 1 সেকেন্ড ধরে নিলাম, অর্থাৎ 1 এম্পিয়ার বিদ্যুৎ আমরা 1 সেকেন্ড সময় ব্যাপী কি করলাম চালনা করলাম। তাহলে 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 কি হবে, কিউ এর মান কত হবে 1 হবে। কিউ এর মান 1 হলে ডব্লিউ ইকুয়াল টু কি হবে জেড হবে। তার মানে কি, অর্থাৎ আমি যদি তোমার 1 কুলম্ব বিদ্যুৎ কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে প্রবাহিত করি, তাহলে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যা হবে তার সঞ্চিত পদার্থের পরিমাণও কি হবে তা হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ফলে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে তড়িৎধারে উৎপন্ন পদার্থের পরিমাণকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তাহলে উৎপন্ন পদার্থের পরিমাণ যা হবে, উৎপন্ন বা সঞ্চিত পদার্থ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তা হবে। আচ্ছা, ফ্যারাডের সূত্র অনুসারে আমরা বলতে পারি 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব, আমরা আসছি 96,500 কোত্থেকে আসছে, বিদ্যুৎ চালনা করলে তড়িৎধারে উৎপন্ন পদার্থ হচ্ছে m/n গ্রাম, অর্থাৎ তুল্যভর পরিমাণ। এখানে প্রতিটা টপিক প্রতিটা কথা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এই বেসিক গুলা বুঝো, তুমি অঙ্কগুলা খুব সহজেই কি করতে পারবে সলভ করতে পারবে। এটা কিন্তু একেবারে সহজ কথা। ধরে নাও যে ফ্যারাডের সূত্র অনুসারে আমরা দেখাচ্ছি এটা কোত্থেকে আসছে। 1 ফ্যারাডে বা 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে, অর্থাৎ কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে আমি যদি 1 ফ্যারাডে বা এত কুলম্ব বিদ্যুৎ চালনা করি, তাহলে সেখানে কতটুকু পদার্থ উৎপন্ন হবে, এটা একটা সূত্র ধরো, সেটা হচ্ছে m/n গ্রাম, মানে তুল্যভর পরিমাণ। এখন m কি, m হচ্ছে তার পারমাণবিক ভর। কোন পদার্থ, যে পদার্থ ধরো সঞ্চিত হবে, যেমন আমরা বলেছি সোডিয়াম, সোডিয়ামের তোমার ভর কত, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, ম্যাগনেসিয়াম হচ্ছে 24, তাহলে এভাবে সিলভার হচ্ছে 108। হ্যাঁ, তাহলে তার তুল্যভর বলতে আমরা কি বুঝবো, তার পারমাণবিক ভর ডিভাইডেড বাই n। n মানে হচ্ছে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে বা প্রদান করে, n হচ্ছে তার কি তার যোজনী, এটা বলতে পারি যোজনী। তাহলে তুল্যভর সংজ্ঞা আমরা আসবো, সবকিছু আমরা খুঁটিনাটি সবকিছুই পড়বো। আচ্ছা, এখন আসো, যদি এবার আসো, যদি 96,500 কুলম্ব বিদ্যুৎ চালনা করি, তাহলে এরকম হয় m/n গ্রাম হয় উৎপন্ন পদার্থের পরিমাণ, সঞ্চিত পদার্থের পরিমাণ। তাহলে 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে, কারণ আমরা এখানে তো বলছি 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে, 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থ হয় m/n ইন্টু 96,500 গ্রাম। তাহলে সমান লিখতে পারি m/nf, m/nf। দেখো m/n আর 96,500 মানে f, অর্থাৎ m/nf এটাই হচ্ছে কি জেড, মানে এটাই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। কারণ আমরা তো বলছি 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের পরিমাণকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তাহলে এখানে এটা যেটা আসছে এটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। m হচ্ছে পারমাণবিক ভর, n হচ্ছে যোজনী, আর f মানে তো ফ্যারাডে, ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম্ব। তাহলে আমি z এর মান, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কিভাবে পাবো, যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যে যদি বলে আমাকে যে কোন একটা তড়িৎ বিশ্লেষ্যে, যেমন কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে যদি 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করি, তাহলে আমি কতটুকু তোমার কপার সঞ্চিত হবে ক্যাথোডে। তাহলে তখন আমি কিভাবে বের করব, তখন জেড এর মান আমি এখান থেকে কিভাবে বের করব, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যে জেড ইকুয়াল টু m কপারের পারমাণবিক ভর ডিভাইড বাই এর যোজনী কত 2, আর f হচ্ছে ফ্যারাডে মানে 96,500। তাহলে এভাবে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান বের করতে সহজেই পারবো। সুতরাং মোলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এর জেড এর একক হলো কি হবে গ্রাম পার কুলম্ব, কারণ m এর পারমাণবিক তুল্যভর মানে তুল্যভর হচ্ছে গ্রাম, আর 96,500 এটা কি কুলম্ব, তাহলে গ্রাম পার কুলম্ব হচ্ছে এটার একক, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো তুল্যভর কি, আমি এটা সম্পর্কে ডিটেইলস বলি, কারণ তুল্যভর এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা জানতে হবে। তুল্যভর কি, কপারের রাসায়নিক তুল্যভর হচ্ছে 63.5/2, মানে কপারের পারমাণবিক ভরকে যদি 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ যোজনী দিয়ে ভাগ করি, তখন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার তুল্যভর। যৌগের তুল্যভর এটা হচ্ছে মোলের, যেমন তাহলে সোডিয়ামের তুল্যভর কি হবে, সোডিয়ামের তুল্যভর হবে সোডিয়ামের যোজনী 1, সুতরাং তার পারমাণবিক ভর যেটা অর্থাৎ তোমার 23 হবে তার তুল্যভর।
যেমন তোমার আমি যদি বলি তোমার কপারের পরিবর্তে সোডিয়াম, ম্যাগনেসিয়ামের তুল্যভর কত? ম্যাগনেসিয়ামের যোজনী 2 আর 24 হচ্ছে তার পারমাণবিক ভর, তাহলে 12 হবে তার তুল্যভর। আচ্ছা, যৌগের তুল্যভর, সালফিউরিক অ্যাসিডের তুল্যভর হচ্ছে 98/2 49। কেন? কারণ এখানে দুটো হাইড্রোজেন আছে, অর্থাৎ আমি যদি একটা বিক্রিয়া তুমি কল্পনা করো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করো, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু 2 মোল লাগে। কেন? কারণ এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে এটাকে সমতুল্য পরিমাণে কি করতে? প্রশমিত করতে। তাহলে এই যে 2, অর্থাৎ এখানে দুটি হাইড্রোজেন আছে, এই জন্য আমরা 98 কে 2 দিয়ে ভাগ করেছি। ঠিক একইভাবে আমি যদি বলি সোডিয়াম কার্বনেট, কত? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106/2, তাহলে কত? 53 হবে। অর্থাৎ সোডিয়াম কার্বনেট আমরা এখানে দিনে যদি বলছি, তো যৌগের তুল্যভরকে কি করতে হয়? যৌগের আণবিক ভরকে তার গ্রাম মানে 98 এবং তাকে মানে কয়টা হাইড্রোজেন আছে, যদি অ্যাসিড হয় কয়টা হাইড্রোজেন আছে, তারপরে যদি ক্ষার হয় কয়টা OH আছে, অথবা হ্যাঁ কয়টা সোডিয়াম আছে, সেটা দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, এবার আসো তড়িৎ রাসায়নিক, আসলে আমরা তুল্যভর কেন জানতেছি? কারণ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সাথে এই তুল্যভরের সম্পর্ক আছে, একটার সাথে একটা কিন্তু রিলেটেড। তুমি মুখস্থ করে ফেললা, তখন কিন্তু একটু সৃজনশীল প্রশ্ন আসলে কিন্তু আটকে যাবে। এর জন্য আমাদেরকে দুটো সম্পর্ক অবশ্যই জানতে হবে, কোত্থেকে এসছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন দেখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং গ্রাম রাসায়নিক তুল্যভরের সম্পর্ক আমরা দেখব। সেটা হচ্ছে কিরকম? মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু 96,500 কুলম সমান মৌলটির গ্রাম রাসায়নিক তুল্যভর। তাহলে তুল্যভর সমান হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু 96,500 কুলম। তাহলে আমরা কি বলতে পারি? মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমান তুল্যভরকে 96,500 দিয়ে ভাগ করলেই তবে তুল্যাঙ্ক পাবো। আর তুল্যভর কি? m/n। দেখো কিভাবে সম্পর্কিত, তুল্যভর হচ্ছে z = কি? m/nf। তাহলে m/n এই অংশটাই হচ্ছে মৌলটির গ্রাম রাসায়নিক তুল্যভর, আর f হচ্ছে 96,500। তাহলে আমরা z = m/nf কিভাবে লিখেছি? এই সম্পর্ক থেকে লিখেছি কিন্তু। অর্থাৎ মৌলটির গ্রাম রাসায়নিক তুল্যভর মানে হচ্ছে m/n, ওই যে তার পারমাণবিক ভর বা আণবিক ভর ডিভাইডেড বাই তার যোজনী, আর f হচ্ছে কি? 96,500। তাহলে আমরা এবার আসি যে সিলভারের তুল্যভর কত। আমরা কি বলছি যে কোন পরমাণুর তুল্যভর বা মৌলের তুল্যভর বলতে আমরা বুঝবো তার পারমাণবিক ভরকে তার যোজনী ভাগ করো। সিলভারের যোজনী 1, তাহলে সিলভারের পারমাণবিক ভর হচ্ছে 108, তাহলে তুল্যভর হচ্ছে 108। ম্যাগনেসিয়ামের তুল্যভর কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 24.3/24, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, 12.15। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর, এটার আণবিক ভর যা, তুল্যভরও তা, কারণ এখানে একটা সোডিয়াম আছে এবং একটা OH মূলক আছে। তাহলে HCl আমি যদি বলি সোডিয়াম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর কত? সোডিয়াম 23, অক্সিজেন 16, 17, তাহলে 40, তুল্যভর হচ্ছে 40, এটার আণবিক ভরও 40। তাহলে যদি কারো যোজনী যদি তার যোজনী যদি 1 হয়, তার আণবিক ভর পারমাণবিক ভর তুল্যভর সমান হবে। আচ্ছা, আর যদি তার যোজনী 1-এর বেশি মানে 2 হয়, তাহলে তার অর্ধেক হবে, যেমন এটার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে মোটামুটি আমি মনে করি যে তোমরা বুঝতে পারছো অবশ্যই তুল্যভর এবং রাসায়নিক তুল্যাঙ্ক, এবং রাসায়নিক তুল্যাঙ্ক থেকে কোত্থেকে এসছে সেটা আমরা সহজেই অনুধাবন করতে পারছি এগুলা দেখে। তো এবার আসো, যেমন সিলভার নাইট্রেটে দ্রবণে সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে বের করবো আমরা? সিলভার নাইট্রেট দ্রবণে একটা তড়িৎ বিশ্লেষ্য, এটা একটা, তাহলে আমি এটা রাসায়নিক তুল্যাঙ্ক বের করবো কিভাবে? z = m/nf। দেখো z = m হচ্ছে সিলভারের পারমাণবিক ভর 108, n হচ্ছে তার যোজনী 1 ইন্টু f হচ্ছে 96,500। তাহলে সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক কত হবে? 0.001119। তো কোন বইতেও 8 দেওয়া আছে গ্রাম পার কুলম। এটা হচ্ছে দশমিকের পরে কয়েকটা ঘর থাকলে এটাকে আমরা মানে ধরো এখানে আছে 189, তাহলে 89 কে আমি কি বলতে পারি? 9 লিখতে পারি। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। তাহলে আমরা যে মান পেয়েছি, তো তোমার সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক এত, তার মানে কি? সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক যদি এত হয়, তার মানে কি? এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, যে সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক, অর্থাৎ সিলভারের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা তোমার 96,500 কুলম বা 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করি, তবে এত গ্রাম
ক্যাথোডে সিলভার কি হবে সঞ্চিত হবে। তাহলে আমরা এটাকে সহজভাবে কি করতে পারবো সংজ্ঞায়িত করতে পারবো। তাহলে এটা 1 মার্কের জন্য আসতে পারে 2 মার্কের জন্য আসতে পারে। 1 মার্কের জন্য আসলে শুধু সংজ্ঞাটা লিখবো, 2 মার্কের জন্য আসলে সংজ্ঞাটা লিখে আমরা এটা বের করে দিব গাণিতিক অংশটা। ঠিক একেবারে ম্যাগনেসিয়াম সালফেট দেখো, ম্যাগনেসিয়াম সালফেটের ক্ষেত্রে কি হবে 1 এর জায়গায় 2 হবে, কারণ এই দেখো এখানে এটার পারমাণবিক ভর লিখেছি আমরা 24.3, কোথাও 24 দেওয়া আছে, আর 1 এর জায়গায় এখানে 2 লিখেছি কেন, n এর মান হচ্ছে ম্যাগনেসিয়াম ডিজোজি, তাহলে কত আসছে এত গ্রাম পার কুলম। তাহলে এখন যদি বলে ম্যাগনেসিয়ামের তোমার রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে কি বুঝো, তখন আমরা কি বলবো যে ম্যাগনেসিয়াম সালফেটের বা ম্যাগনেসিয়ামের তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যখন 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করব তখন ক্যাথোডে ম্যাগনেসিয়াম সঞ্চিত হবে এত গ্রাম। ব্যাস, তাহলে আমরা যে কোনো পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক কি সেটা আমরা সহজেই কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো ফ্যারাডের সূত্র প্রয়োগে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ নির্ণয়। এবার আমরা এটাও ইম্পর্টেন্ট জিনিস যে আমরা একটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা তড়িৎ বিশ্লেষ্য আছে, আচ্ছা সিলভার নাইট্রেট, তো সেটা কিভাবে হয় আরো আমরা গভীরে যাচ্ছি। দেখো 1 মোল সিলভার 1 মোল ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে, সিলভার মোলে মানে সিলভার ধাতুতে পরিণত হয়েছে, অর্থাৎ এই সিলভারটা কি হবে ক্যাথোডে জমা হবে, ক্যাথোডে উপরেই কি হবে প্রলেপ পড়বে, মানে এটা সিলভার ইলেকট্রোড, আবার সিলভার ইলেকট্রোডের উপরে আরেকটা আবার কিছু সিলভার কি হবে জমা হবে, কতটুকু সিলভার জমা হবে আমরা সেটা নির্ণয় করতে পারবো এই ফ্যারাডের সূত্র প্রয়োগ করে। সেটা কিভাবে দেখো আমরা একটা একটা করি। দেখো প্রথমত আমরা এই সমীকরণের মধ্যে বোঝা যায় যে 1 মোল সিলভার আয়ন 1 মোল ইলেকট্রন দ্বারা বিজারিত হয়, কারণ সিলভার আয়ন কি হয়েছে বিজারিত হয়েছে, ইলেকট্রন গ্রহণ করা মানে কি, যে ইলেকট্রন গ্রহণ করে সে জারক, জারক কি হয় বিজারিত হয়, তাহলে বিজারিত হয়ে 1 মোল সিলভার পরমাণু উৎপন্ন করে। এখন আসো একটি ইলেকট্রনের চার্জ কত, আমরা জানি এটা আমাদের অনেক আগে থেকেই মুখস্থ যে 1.602 ইনটু 10 ইনভার্স 19 কুলম, আমরা একটি ইলেকট্রনের চার্জ সম্পর্কে আমরা জানি। আচ্ছা এখন 1 মোল ইলেকট্রনের চার্জ কত, কারণ 1 মোল বললে আমরা তো চলে আসে অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে যা হবে তা, তো এক্ষেত্রে আসে 96,473, এটাকে এত ধরে নেওয়া হয়েছে 96,500 কুলম, মানে এটা একটা কিন্তু কনভেনশন যে এটা ধরতেই হবে তোমাকে, এটা ধরলে হবে না 96,473, বলে কেন, কারণ এটাকে সমানভাবে ধরে নিয়ে কিন্তু অঙ্কগুলা করা হয়েছে, অ্যাপ্রক্সিমেট এটা থেকে এটার কাছাকাছি ধরে নিয়েছে। আচ্ছা আসো তাহলে ফ্যারাডে কি, আসলে ফ্যারাডে 1 মোল ইলেকট্রনের মোট চার্জ হলো 96,500 কুলম, আমরা জানি যে 1 মোল ইলেকট্রনের মোট চার্জ আমরা পেয়েছি কত 96,500 কুলম, আর এই পরিমাণ চার্জকেই, এই পরিমাণ বিদ্যুৎ চার্জকে বলা হয় 1 ফ্যারাডে, একে F দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে 1 মোল ইলেকট্রন মানেই 1 ফ্যারাডে, আমরা ধরে নিব যে কি, যেহেতু 1 মোল ইলেকট্রনের চার্জ 96,500 কুলম এবং এটাকে 1 ফ্যারাডে বলেছে, তাহলে 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে, তাহলে সুবিধা হবে যে যারা দুইটা ইলেকট্রন গ্রহণ করে তারা 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাডে, সহজ কথা। তাহলে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম বিদ্যুৎ চার্জ। এবার আসতো আমরা একটু আগে বলেছিলাম যে 96,500 কুলম এটা কোত্থেকে এসেছে এটা আমরা বলবো, তাহলে 1 মোল ইলেকট্রন বলতে আমরা বুঝবো 96,500 কুলম এবং এটা মানেই 1 ফ্যারাডে, তাহলে 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে আর এটা মানেই 96,500 কুলম। আচ্ছা এবার আসো 1 মোল সিলভার উৎপাদনের জন্য 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রয়োজন, তাহলে আমার কতটুকু চার্জ প্রয়োজন সেটা কুলম্বেও বলতে পারবো আমরা, ফ্যারাডেও বলতে পারবো, হিসাবেও বলতে পারবো। কুলম্বে বললে হবে 96,500 কুলম, ফ্যারাডে বললে হবে 1 ফ্যারাডে। তাহলে 1 মোলের জন্য সিলভার উৎপাদন করতে হলে 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রয়োজন, x মোল যদি সিলভার উৎপাদন করতে হয় তাহলে x ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। সুতরাং তড়িৎদ্বারে সঞ্চিত সিলভারের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের চার্জের সমানুপাতিক। তাহলে আমি যে কোনো তড়িৎদ্বারে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কতটুকু সঞ্চিত হবে সেটা নির্ভর করবে কিসের উপর, প্রবাহিত বিদ্যুৎ চার্জের উপর, অর্থাৎ সেটা যদি ওই পদার্থ যদি 1 মোল ইলেকট্রন গ্রহণ করে বা 1 মোল ইলেকট্রন দান করে তবে সেটা কি হবে তোমার তত ফ্যারাডে চার্জ প্রয়োজন হবে। তাহলে 1 মোল করলে 1 ফ্যারাডে, 2 মোল করলে 2 ফ্যারাডে, 3 মোল করলে 3 ফ্যারাডে, 4 মোল করলে 4 ফ্যারাডে হবে।
সুতরাং W প্রপোর্শনাল টু কিউ, এটা প্রমাণ হয়েছে, ঠিক না? আচ্ছা, এবার আসো, সিলভার সিলভার আয়ন 1 মোল ইলেকট্রন গ্রহণ করেছে, ফলে সিলভার পরমাণুতে পরিণত হয়েছে 1 মোল। আচ্ছা, এক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন কত হয়েছে আমরা বলছি, সেটা হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে আমি যদি কপারের ক্ষেত্রে বলি, কপার আয়ন 2 মোল ইলেকট্রন গ্রহণ করেছে, কপার পরমাণুতে পরিণত হয়েছে, সেটা হবে 2 ফ্যারাডে। তারপর হচ্ছে 1 মোল সিলভার আয়নের দ্রবণে, এবার দেখো আমরা বিদ্যুতের কথা বলেছি, এবার আমরা যদি বলি 1 মোল সিলভার আয়ন দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে, এবার আমরা বিদ্যুতের কথা বলে দিয়েছি, তাহলে কত গ্রাম সিলভার সঞ্চিত হবে? আমি কিভাবে হিসাব বলবো? কত গ্রাম হবে? 108 গ্রাম। কারণ সিলভার 1 মোল মানে কি, তার গ্রাম পরিমাণ, আমরা সেটাকে গ্রামে কি করব, আমরা কনভার্ট করব। তাহলে নরমালি আমরা বলতে পারি যে 1 মোল সিলভার আয়ন যদি আমরা সিলভার আয়নের দ্রবণ অর্থাৎ সিলভার নাইট্রেট দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করি, তাই ক্যাথোডে কত গ্রাম সিলভার সঞ্চিত হবে? 108 গ্রাম। ঠিক একইভাবে বলতে পারি 1 মোল কপার আয়নের দ্রবণে অর্থাৎ কপার সালফেট বা কপার নাইট্রেটের দ্রবণে, মানে তড়িৎ বিশ্লেষণ দ্রবণে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম কপার সঞ্চিত হবে? 63.5 গ্রাম। কিন্তু এই ফ্যারাডে গুলো যদি চেঞ্জ হয়, মানে 96,500 কুলম বা 96,500 কুলম ইন্টু 2, এটা থেকে যদি কম বেশি হয়, তখন কিন্তু কি হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার আসো, যদি বলি তোমাদেরকে 1 মোল ম্যাগনেসিয়াম আয়নের দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম ম্যাগনেসিয়াম সঞ্চিত হবে? বলো তো, আশা করি হিসাব করলে বলতে পারবে। এখানে খেয়াল করবে, আমি এগুলোতে বোল্ড দিয়েছি, বোল্ড করে দিয়েছি, 1 ফ্যারাডে 2 ফ্যারাডে 1 ফ্যারাডে। এখানে যদি 1 মোল ম্যাগনেসিয়াম আয়ন কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 2টো ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু আমি এখানে 1 ফ্যারাডে বলেছি। সুতরাং যদি 2 ফ্যারাডে হতো, তাহলে হতো এটার পারমাণবিক ভর কত? ম্যাগনেসিয়াম 24.3 বা 24, আর 1 ফ্যারাডের জন্য হবে কত? 12 গ্রাম। এটা কিন্তু মনে রাখবে। তাহলে 1 ফ্যারাডে এই জন্য 12 গ্রাম, 2 ফ্যারাডে হতো তাহলে কিন্তু এটা 24 গ্রাম হতো। আর প্রথম দুইটা আমি দিয়েছি, তারা যতটা ইলেকট্রন গ্রহণ করে, যত মোল ইলেকট্রন গ্রহণ করে তত মোল তত ফ্যারাডে বলেছি। এটা ক্ষেত্রে একটু চালাকি করে দিয়েছি, পরীক্ষা কিন্তু চালাকি করেই বেশিরভাগ দেয়, এটা মনে রাখবে। সুতরাং হুট করে আমি উত্তর দিয়ে দিলাম যে 24 গ্রাম, এটার মানে পারমাণবিক ভরটাই লিখে দিলাম, তাহলে কিন্তু ভুল হবে। তো আমার মনে হচ্ছে তোমরা অবশ্যই এই জিনিসগুলো বুঝতে পারছো। এরপর আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এবার আসো আমরা অঙ্ক করব। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্রের উপর অঙ্ক আসে মাস্ট, এমসিকিউ হোক সৃজনশীল হোক। সুতরাং আমাদেরকে অঙ্কগুলো সম্পর্কে অবশ্যই ধারণা নিতে হবে। আমি 3টে অঙ্ক করাবো 3 রকমের, কিন্তু একই সূত্র দিয়ে। আমরা একই সূত্র দিয়ে 3 রকমের অঙ্ক করব। খুব চমৎকার একটা মানে ওয়ে, যেটা হচ্ছে বইতে অনেক কঠিন করে দিয়েছে, মানে বিভিন্ন ভাবে করেছে আসলে। তো তোমার মাথা হ্যাং হয়ে যাবে আমার মনে হয়। তুমি দেখবে যে এই একই নিয়মে করে গেলে তুমি সব অঙ্কগুলোই করতে পারবে, যে কোনো ধরনের অঙ্ক দিক না কেন, যে কোনো প্যাচ দিক না কেন। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ অর্থাৎ বিদ্যুৎ আমি যদি 30-60 মিনিট ধরে আমরা কপার সালফেট দ্রবণের মধ্যে চালনা করি, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ দ্রবণের মধ্যে দিয়ে, তড়িৎদ্বারে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? তো আমরা তো এতক্ষণ তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র পড়ে আসছি। তো প্রথম সূত্র আমরা জানি W = ZQ ফ্যারাডের। তো এখানে কি কি দেওয়া আছে? বিদ্যুৎ প্রবাহ দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার I, এখানে T দেওয়া আছে 60 মিনিট, এটাকে সেকেন্ডে নিতে হবে। আচ্ছা, আর হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z, এটা আমরা বের করেছি, আমি দেখো এরপরে এখানে দেখাচ্ছি, এটা এখানেও লিখতে পারতাম। তো Z এর মান আমরা বের করেছি কিভাবে? কপার সালফেট দ্রবণে কপার যেহেতু সঞ্চিত হবে, তাহলে কপারের পারমাণবিক ভর 63.5, এটি কয়টা ইলেকট্রন, কপার আয়ন কয়টি ইলেকট্রন গ্রহণ করে? 2টো, তাহলে তার যোজন হচ্ছে 2 ইন্টু 96,500, তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মান বের হয়েছে এত গ্রাম পার কুলম। আর সঞ্চিত পদার্থ W বের করব আমরা, তাহলে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পেয়েছি। আর কিউ এর মান আমরা জানি, কিউ ইকুয়াল টু IT, I এর মান জানি, T এর মান জানি, সুতরাং দুইটা বের হয়ে গেছে। সুতরাং W ইকুয়াল টু ZQ হচ্ছে 5.92 গ্রাম। আমার মনে হয় যে খুবই সহজ একেবারে একটা অঙ্ক, কিন্তু এটা করতে অনেকে ভুল করে। তো আশা করি তোমরা যারা চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট আছো তারা এখানে ভুল করবে না। আমরা খাতা দেখলেই বুঝতে পারি, আমরা তো অনেক খাতা এর আগে দেখেছি যে সাধারণত তোমরা ভুল করো না। তো এটা অবশ্যই অনেক স্টুডেন্ট কিন্তু নেগলিজেন্স কারণে কিন্তু তারা কিন্তু নেগলিজেন্স করে বলেই কিন্তু কি হয়ে যায়,
হ্যাঁ, এগুলাকে অনেক সময় কিছুই মনে করে না, বলে যে এগুলা তো সহজ, অঙ্কগুলা করা হয় না সাধারণত। তো একটু পেজ দিলেই কিন্তু অঙ্কগুলা কি হয়ে যায়, তাদের জন্য কঠিন হয়ে যায়। সুতরাং সব সময় কনফিডেন্সও রাখবে এবং প্র্যাকটিস করে যাবে। আশা করি এটাও বুঝতে পেরেছো। এরপরে আসো, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 60 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট যাবৎ চালনা করলে কতটি সোডিয়াম পরমাণু জমা হবে। ওখানে বলছে কত গ্রাম সঞ্চিত হবে, এখানে কতটি সোডিয়াম পরমাণু সঞ্চিত হবে বলছে। তাহলে এবার আসো, একই প্রশ্ন, জাস্ট আমরা কি বের করবো, প্রথমে কত গ্রাম বের করব, তারপরে আমরা এটাকে পরমাণুতে নিয়ে যাব। তো আমরা প্রথমে তো জানি তড়িৎ বিশ্লেষণের সূত্র হতে আমরা কি জানি, W = ZQ, Z = ZIT। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে, বিদ্যুৎ প্রবাহ I দেওয়া আছে 60 মিলি অ্যাম্পিয়ার, এটাকে অ্যাম্পিয়ারে নিয়ে যাব। তারপরে T দেওয়া আছে 30 মিনিট সময়, সেকেন্ডে নিয়ে যাব। এরপরে আসো W = ZIT, আমরা একেবারেই Z কে আমরা কি করেছি, এখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আসো, তাহলে Z এর মান W = ZIT, তাহলে Z এর মান আমরা এখানে একবারে লিখেছি। দেখো Z মানে হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, সেটা কিভাবে বের করব, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম, তাহলে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে রাসায়নিক তুল্যাঙ্ক কি হবে, 23, সোডিয়ামের পারমাণবিক ভর, আর এর তোমার কয়টা ইলেকট্রন তোমার গ্রহণ করবে সোডিয়াম আয়ন, একটি ইলেকট্রন, আর 96,500 কুলম্ব। তাহলে এটা হচ্ছে Z, আর এটা হচ্ছে আমরা I অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে T সেকেন্ড। তাহলে এত কি আসবে, W = এত গ্রাম আসবে, কারণ আমরা Z এবং IT এর এখানে যে কুলম্ব আছে এগুলা কাটাকাটি যাবে। তোমার অ্যাম্পিয়ার সেকেন্ড, এটা মানে কুলম্ব, এটা মানে কুলম্ব, তাহলে কুলম্ব কুলম্ব কাটা যাবে, তাহলে গ্রাম থাকবে, এত গ্রাম। এখন আসো, আমাদের তো কত গ্রাম সঞ্চিত হবে বলা নাই, কতটি পরমাণু সঞ্চিত হবে। কিন্তু আমরা জানি কি, অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী যে 23 গ্রামে সোডিয়াম পরমাণু থাকে, 23 গ্রাম সোডিয়াম পরমাণু থাকে কতটি, 6.023 × 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যক। আচ্ছা, তাহলে তারপর এত গ্রামে আমরা যে পেয়েছি, এত গ্রামে সোডিয়াম পরমাণু থাকে কতটি, খুব সহজ হিসাব না, 6.74 × 10⁻23। কিন্তু এটাতে বইতে দেখবে এটাকে অনেক কঠিন করে প্রশ্নটা করেছে, মানে সলভ করেছে। তো আমার মনে হয় যে তোমরা যদি এই প্রক্রিয়ায় মানে সবগুলো অঙ্ক করে থাকো, খুবই সহজ হবে, অনেক কঠিন, এর পরেরটা আরো কঠিন হবে। আমি সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি, দেখো খেয়াল করবে তোমরা। এর প্রশ্নটা দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানিতে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 ঘন্টা যাবৎ প্রবাহিত করা হলো। তাহলে দেখো, এতে কত গ্রাম পানি তড়িৎ বিশ্লেষিত হবে, এটাতে কিন্তু কতটুকু জমা হবে এটা বলা নাই, এবং এসটিপি তে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, এই যে এগুলা বলছে, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তো তিনটে জিনিস চেয়েছে এখানে, কত গ্রাম পানি তড়িৎ বিশ্লেষিত হবে, বিয়োজিত হবে অর্থাৎ ভাঙবে, তারপরে সেখানে হাইড্রোজেন গ্যাস কতটুকু উৎপন্ন হবে, অক্সিজেন গ্যাস। তাহলে তিনটার থেকে এটা সবচেয়ে কঠিন না, কঠিন, কিন্তু এটাকে আমরা খুব সহজ করেই করব, একেবারে সহজ করে। দেখো, প্রথমত আমরা এই বিক্রিয়া আমরা যদি এটাকে এভাবে লিখি যে 2 অণু পানি বিয়োজিত হয়ে তড়িৎ বিশ্লেষিত হয়ে 2টি হাইড্রোজেন অণু এবং একটি অক্সিজেন অণু উৎপন্ন করে। হ্যাঁ, তাহলে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথমত হাইড্রোজেন গ্যাস কতটুকু উৎপন্ন হচ্ছে আমরা সেটাই বের করব। যে ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ সূত্র আমরা জানি, একই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব, W = ZQ × ZIT। আচ্ছা, এখানে দেখো, এখানে বিদ্যুৎ প্রবাহ I = কত দেওয়া আছে, 3 অ্যাম্পিয়ার, সময় T = 2 ঘন্টা, এটাকে সেকেন্ডে নিয়েছি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z = তাহলে আমি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেহেতু হাইড্রোজেন গ্যাসের জন্য উৎপন্ন হবে বলছি, হাইড্রোজেন গ্যাসের জন্য আমরা কি করব, বের করব। তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কতটুকু, আমরা জানি 1.008, কারণ এখানে হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, সুতরাং তাহলে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে, গ্যাসে পরিণত হবে, সরি অণুতে পরিণত হবে। তাহলে এই যে আমরা এখানে ভর লেখার সময় কার গ্রাম তুল্য বল লিখবো বলতো, পারমাণবিক ভর লিখবো হাইড্রোজেন পরমাণু, তাহলে 1.008, আর তার যোজনী হচ্ছে 1 আর ইন্টু 96,500, তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক বের হয়ে গেল। এখন আমরা সরাসরি এটাকে মান না বের করে এটা এখানে বসিয়ে দেবো, Z, আর I হচ্ছে 3, T হচ্ছে 7200, তাহলে আমরা W এর মান পেয়ে গেলাম, এত গ্রাম হাইড্রোজেন গ্যাস। এখন এত গ্রামকে যেহেতু এখানে কি এসটিপি বলা আছে, আমরা এটাকে গ্রামকে কি করলাম, মোলে নিয়ে গেলাম। আমরা জানি যে কি হাইড্রোজেন গ্যাস মানেই কি
এটাকে যদি এটার আণবিক ভর দ্বারা ভাগ করি, মানে 2.016 দ্বারা ভাগ করি, তাহলে এটা মোলে পরিণত হবে, এত মোল হাইড্রোজেন গ্যাস। আর এই মোল থেকে আমরা কি করব, এটাকে লিটারে নিব, কারণ আমরা জানি যে কি 1 মোলে থাকে 22.1 মোলের ওয়েট কত বা আয়তন কত, আমরা জানি এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন 22.41 লিটার, তো 4 দিয়ে আমরা সংক্ষেপে 4 গুণ করেছি, 4 লিটার। তো সেটা সমান কত আসে, তাহলে এই বিক্রিয়ায়, এই তড়িৎ বিশ্লেষণে প্রক্রিয়ায় তোমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে কতটুকু, 2.5069 লিটার। তো আমরা যদি হাইড্রোজেনটা পেয়ে যাই, তাহলে অক্সিজেনটা আমরা কিভাবে পাবো, আনুপাতিক হারে পাবো। হাইড্রোজেনের অর্ধেক হচ্ছে অক্সিজেন, সুতরাং আমরা সহজেই এই বিক্রিয়ার থেকে দেখতে পাচ্ছি যে অক্সিজেনের পরিমাণ হবে হাইড্রোজেনের অর্ধেক, তাহলে কত হবে 1.253 লিটার, সহজ। এরপর আসো, এটা হচ্ছে এসটিপি তে 2 × 22.4 লিটার, এটা হচ্ছে শুধু 22.4 লিটার, আর এটা হচ্ছে 2 × এত, আমরা যেহেতু এটা তোমার এটাকে আমরা লিটার না লিখে গ্রামে লিখেছি, কেন, কারণ কত গ্রাম, প্রশ্নটা কি বলেছে, কত গ্রাম পানি তড়িৎ বিশ্লেষিত হবে। এখন আমরা এটা দেখি যে 2 × 22.4 লিটার হাইড্রোজেন উৎপন্ন হয় 36 গ্রাম পানি থেকে, তাহলে আমরা বলবো যে হাইড্রোজেন যতটুকু হয়েছে, যে এর আগের স্লাইডে দেখছো 2.5069 লিটার হাইড্রোজেন উৎপন্ন হয় কতটুকু পানি থেকে, দেখো এই হিসাব থেকে আমরা জানি 2.0145 গ্রাম পানি থেকে। তাহলে খুব সহজ হিসাব যে আমরা হাইড্রোজেনের পরিমাণও জানলাম, অক্সিজেনের পরিমাণও জানলাম, এবং পানির পরিমাণও সহজে বের করতে পারলাম। কিন্তু তুমি বইতে প্রশ্নটা দেখবে সলভ করেছে কিভাবে, খুব কঠিন করে করেছে, অর্থাৎ যে কোনো একটা জিনিসকে সহজভাবে উপস্থাপন করতে হবে, এটা জানতে হবে। অনেকেই হয়তো জানে, কিন্তু দেখা যায় যে এক একজনের কৌশলটা এক এক রকম। তো আমার মনে হচ্ছে যে এটা খুবই সহজ ওয়ে, তোমরা এই ওয়েতে করলে যে কোনো অঙ্ক সহজে করতে পারবে, মানে অর্থাৎ বেশি মাথা ঘামাতে হবে না। আচ্ছা, এরপর আসো ধাতুর সক্রিয়তা সিরিজ, খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে এই জিনিসটা না জানলে তুমি পরবর্তীতে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, কারণ এই যে আমরা তড়িৎ রাসায়নিক কোষ পড়বো, সেখানে কোনটি অ্যানোড হিসেবে ব্যবহার করব, কোনটি ক্যাথোড হিসেবে ব্যবহার করব, এগুলো কিন্তু সক্রিয়তার উপর ডিপেন্ড করে। তো সক্রিয় কি, আমরা জানি ধাতু সমূহ বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে জারিত হয়। আচ্ছা, মানে বিজারক, ধাতু সমূহ কি বিজারক। আবার ধনাত্মক আয়ন অবস্থাভেদে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে ধাতু পরমাণুতে পরিণত হয়। তাহলে ধনাত্মক আয়ন, ধাতুর আয়ন হচ্ছে জারক, ধাতু হচ্ছে বিজারক। আচ্ছা, এই ধাতব আয়নের বিজারিত হওয়ার প্রবণতা ধাতুর সক্রিয়তার উপর নির্ভর করে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া তুমি পারবেই না। সুতরাং তোমাকে মুখস্থ রাখতে হবে, জানতে হবে, মুখস্থ রাখতে হবে, জানতেও হবে কেন কি ব্যাখ্যা। যেমন লিথিয়াম হচ্ছে সবচেয়ে উপরে সক্রিয়তার মধ্যে, তারপর পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, হ্যাঁ এভাবে একবারে নিচে হচ্ছে আমরা, আমাদের দরকার বিশেষ করে এই কপারটা দরকার, এটার সাথে অঙ্ক আসে, হাইড্রোজেন দরকার, মানে কিছু কিছু জিনিস, বেশিরভাগ অনেকগুলো জিনিস দরকার হয় না। তো নর্মালি আমার সবগুলো মুখস্থ রাখাই ভালো। তো বিশেষ করে তোমার এক্ষেত্রে জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন, কপার, এগুলা বেশি দরকার হয়। তো আমরা সবগুলাই মুখস্থ রাখবো, এবং কেন এই যে কেন সক্রিয় কোনটা বেশি, কেন সক্রিয় কোনটা কম, এটা আমরা জানবো। যেমন জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া সমূহ হলো একক প্রতিস্থাপন বিক্রিয়া। ধাতুর সক্রিয়তা একক প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা পানি ও অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন সহযোগে প্রমাণিত হয়। এছাড়া অধিক সক্রিয় ধাতু লবণের দ্রবণে আয়নকে প্রতিস্থাপন করে, সেটা আমরা দেখি। যেমন ধাতু দ্বারা পানি অথবা অ্যাসিডের হাইড্রোজেনের একক প্রতিস্থাপন। আমরা জানি গ্রুপ 1 এর মৌলসমূহ সবচেয়ে কি সক্রিয়, এটা আমরা জানি, এবং গ্রুপ 2 এর মৌলসমূহ সক্রিয়তা আছে, তবে এর মধ্যে ক্যালসিয়াম, অ্যাস্ট্রোনিয়াম এবং বেরিয়াম কি ধাতু প্রবল সক্রিয় বিক্রিয়া সহকারে পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। যেমন লিথিয়ামের সাথে যদি পানির বিক্রিয়া করায়, দেখো একক প্রতিস্থাপন কেন বলছে, কারণ একটি মাত্র হাইড্রোজেনকে সে কি করবে, প্রতিস্থাপন করবে, আর 2 অণু হলে এই জন্য হাইড্রোজেন অণু কি হয়েছে, অপসারিত হয়েছে। তাহলে লিথিয়াম এইচ ও এইচ থেকে এইচ কে প্রতিস্থাপন করেছে, একক প্রতিস্থাপন, একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে। দেখো এই জন্য এদের জারণ সংখ্যা সহ দেখিয়েছে যে একটি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, লিথিয়ামের জারণ সংখ্যা +1। তাহলে এটা কিন্তু 25 ডিগ্রির কাছাকাছি হতে পারে, অর্থাৎ কক্ষ তাপমাত্রায়। তাহলে অর্থাৎ সাধারণভাবেই কি এরা এত সক্রিয় যে এরা সাধারণ পানি, ঠান্ডা পানির সাথেই কি করতে পারে,
বিক্রিয়া করতে পারে এবং হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, তাহলে এটা খুবই সক্রিয়। আচ্ছা, কম সক্রিয় ধাতু অ্যালুমিনিয়াম ও জিঙ্কের বেলায় বিক্রিয়ার গতি বৃদ্ধির জন্য তাপ শক্তি দরকার, অর্থাৎ এটাকে 100 কাছাকাছি তাপমাত্রা দিলেই, মানে কি স্টিমের সাথে এরা কি করে বিক্রিয়া করে এবং হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে অ্যালুমিনিয়াম জিঙ্ক, তবে সেটা কি তোমার তোমার স্টিমের সাথেই তারা করতে পারে, তারা কিন্তু নর্মাল ঠান্ডা পানির সাথে করতে পারে না। তাহলে সক্রিয়তা অবশ্যই কম এদের থেকে, গ্রুপ 1 থেকে, মানে গ্রুপ অন্যগুলার যেমন অ্যালুমিনিয়াম জিঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, এদের চেয়ে কম সক্রিয় ধাতু আবার কারা, নিকেল ও টিন। এরা কি করে, স্টিমের সাথেও বিক্রিয়া করে না। দেখো ঠান্ডা পানি কি, গরম পানি কি, তাহলে স্টিমের সাথেও বিক্রিয়া করে না, লঘু অ্যাসিড দ্রবণের সাথে বিক্রিয়া করে, কারণ পানির চেয়ে অ্যাসিডের দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি থাকে, তো সুতরাং সেখানে কি করতে পারে, অ্যাসিড দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি থাকে, এই জন্য এই হাইড্রোজেন আয়নকে তারা কি করতে পারে, প্রতিস্থাপন করতে পারে, এবং সেক্ষেত্রে নিকেল আয়ন তৈরি হয় এবং হাইড্রোজেন তৈরি হয়। আচ্ছা, এরপরে আসো ধাতু শক্তিশালী যে গুরুত্ব, আসলে এই যে প্রতিস্থাপন করে আমরা কেন এটা জানবো সক্রিয়তা সিরিজ, এই জন্যই বলছি এটা ইম্পর্টেন্ট যে ধাতু সক্রিয়তা সিরিজে বিভিন্ন ধাতুর রাসায়নিক সক্রিয়তার একটি ক্রম দেখানো হয়েছে। এই সিরিজে কোন ধাতুর অবস্থান যত উপরে তার সক্রিয়তা নিচের ধাতুগুলোর চেয়ে তত বেশি। যেমন লিথিয়াম হলো সবচেয়ে বেশি সক্রিয় ধাতু। আচ্ছা, 2, এই সক্রিয়তা সিরিজ থেকে জানা যায় উপরে স্থানপ্রাপ্ত অধিক সক্রিয় ধাতুটি সিরিজে এর নিচে অবস্থিত কম সক্রিয় ধাতু লবণের দ্রবণে ওই কম সক্রিয় ধাতুর আয়নকে একক প্রতিস্থাপিত করতে পারে। যেমন আমরা খুব সহজ একটা বিক্রিয়া পড়েছিলাম যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, আমরা বিক্রিয়াটা আসি, এখানে আগে বলি যে অর্থাৎ ওই আয়নকে বেশি সক্রিয় ধাতু বিজারিত করতে পারে। যেমন আমরা উদাহরণ দিলে বুঝবে, জিঙ্ক প্লাস ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট প্লাস ফেরাস পরমাণু উৎপন্ন হচ্ছে, তাহলে এটা কঠিন আর এটা হচ্ছে দ্রবণ। তাহলে দেখো জিঙ্ক কি করেছে, আয়রনকে প্রতিস্থাপন করেছে, কিন্তু আমি যদি বিক্রিয়াটা লিখি আয়রন প্লাস জিঙ্ক সালফেট, তাহলে কি আয়রনকে জিঙ্কে প্রতিস্থাপন করতে পারবে? বলতো, কেউ বলবে পারবে, কেউ বলবে পারবে না, মানে যারা সক্রিয়তা সিরিজ জানো না তারা বলবে পারবে আর অন্যরা বলবে পারবে না। এটাই সঠিক, যে কেন, কারণ জিঙ্কের সক্রিয়তা বেশি, আয়রনের সক্রিয়তা কম। স্বাভাবিক, যার সক্রিয়তা বেশি, যার পাওয়ার বেশি, সে কি করবে, অন্যকে প্রতিস্থাপন করতে পারবে। ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের সক্রিয়তা বেশি বলে ম্যাগনেসিয়াম জিঙ্ককে প্রতিস্থাপন করতে পারবে, কিন্তু আয়রন পারবে না। বুঝতে পারছো? তাহলে যেটা বেশি সক্রিয় সে কম সক্রিয়কে প্রতিস্থাপন করতে পারবে, আর যে কম সক্রিয় সে কিন্তু বেশি সক্রিয়কে প্রতিস্থাপন করতে পারবে না। এটা ক্লিয়ার এখান থেকে। আচ্ছা, ধাতু সক্রিয়তা সিরিজ থেকে সবল বিজারক ও দুর্বল বিজারক চিহ্নিত করা যায়। কেন? কারণ এটা আমাদের খুব দরকার, যে সিরিজের উপরে অবস্থিত ধাতু সবল বিজারক এবং এদের ক্যাটায়ন সুস্থিত এবং দুর্বল জারক হয়। সিরিজের নিচে অবস্থিত ধাতু দুর্বল বিজারক এবং এদের ক্যাটায়ন অপেক্ষাকৃত কম স্থায়ী এবং সবল জারক হয়। এরা ইলেকট্রন গ্রহণ করে সহজে ধাতুতে পরিণত হয়। যেমন কপার ধাতু কম সক্রিয়, কিন্তু কপার আয়ন সবল জারক রূপে কি করে, পটাশিয়াম আয়নের দ্রবণ থেকে কি করে, আয়োডিনকে মুক্ত করে। তাহলে এখানে কপার আয়নের জায়গায় যদি আমি দুর্বল জারক কোনো কিছু আনি, তাহলে সেটা কিন্তু আবার এটাকে করতে পারবে না, আয়োডিনকে মুক্ত করতে পারবে না, এই জন্য কপার লবণটা আমরা এখানে ইউজ করি। সক্রিয়তা সিরিজ তড়িৎ কোষে ক্যাথোড ও অ্যানোড নির্ধারণে ভূমিকা রাখে, অর্থাৎ আমি কোনটাকে ক্যাথোড রূপে ব্যবহার করব, কোনটাকে অ্যানোড রূপে ব্যবহার করব, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, যে অ্যানোড কাকে আমরা হিসেবে নির্ধারণ করব, যেটা সক্রিয়তা বেশি সেটাকে অ্যানোড, যেটা সক্রিয়তা কম সেটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। আচ্ছা, ধাতু সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলো সাধারণ অ্যাসিড যেমন লঘু HCl অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে একক প্রতিস্থাপিত বা হাইড্রোজেন আয়নকে বিজারিত করতে পারে, কিন্তু সিরিজে হাইড্রোজেনের নিচে অবস্থিত ধাতুগুলোর সাথে কোনো বিক্রিয়া করে না, অর্থাৎ হাইড্রোজেন আয়নকে বিজারিত করতে পারে না। যেমন হাইড্রোজেনের নিচে কারা আছে, যেমন তোমার সিলভার, গোল্ড, সিলভার গোল্ড এগুলাই, যে এরা কি করতে পারবে না, এরা তোমার হাইড্রোজেনকে বিজারিত করতে পারে না বা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। আচ্ছা, এরপর আসো সর্বশেষ এটা করে আমরা আমাদের স্লাইড আজকের মতো এখানে শেষ হবে, যে মৌলের ইলেকট্রন ত্যাগের প্রবণতা যত বেশি তার বিজারণ বিভবের মান তত কম এবং মৌল তত বেশি সক্রিয়। আবার বলতে পারি যে মৌলের ইলেকট্রন ত্যাগের প্রবণতা যত কম তার জারণ বিভবের মান তত বেশি।
এই কথাটা জানলেই হবে। এবং মূলত তো কি বেশি সক্রিয়, অর্থাৎ বিজারণ বিভবের মান কম হবে, জারণ বিভবের মান বেশি হবে। যেমন দেখো লিথিয়াম লিথিয়াম আছে, লিথিয়াম আয়নের বিজারণ বিভব, লিথিয়ামের কি এই তোমার জারণ বিভবের মান +3.045, কিন্তু বিজারণ বিভবের মান -0.035। অর্থাৎ তড়িৎদ্বার বিভবের মান, জারণ এবং বিজারণ মান একই, কিন্তু বিপরীত ধরন, অর্থাৎ পজিটিভ অথবা নেগেটিভ। কেন? কারণ জারণ আর বিজারণ তো দুটো ভিন্ন ঘটনা, সুতরাং একটা নেগেটিভ হলে একটা পজিটিভ হবে বিভবটা। তাহলে এই জন্য এটা বেশি সক্রিয়। এটার মান দেখো এই এই 0 থেকে এটা মাইনাস যত বেশি তার মান তত কি মাইনাস ওয়ালা মান, এবং যেহেতু 3 আর এটা 2.9, তাহলে এই দুটার মধ্যে কোনটি বড়? এটা বড়, এটা ছোট। তাহলে বিজারণ বিভবের মান যত কম তত বেশি সক্রিয়, অথবা জারণ বিভবের মান যত বেশি, আমি যদি জারণ বিভব লিখতাম এখানে কত লিখতাম +3.045, এটা +2.925। তাহলে বিজারণ বিভবের মান যত কম, এটা হচ্ছে সবচেয়ে কম, লোয়েস্ট, এজন্য এটা বেশি সক্রিয়। আবার অর্থাৎ কি এই জারণ বিভবের মান যত বেশি তত বেশি সক্রিয়। তাহলে এটা মনে রাখতে হবে। আর উল্টাটা যদি আমরা বলি, এটা এখানে লিখে আছে। তাহলে মোটামুটি এই মানগুলো আমাদের লাগবে কেন? আমরা তোমার এই যে তড়িৎ রাসায়নিক বিক্রিয়াগুলার আমরা যদি পটেনশিয়াল বা বিভব যদি বের করতে যাই, অবশ্যই আমাদেরকে এই মানগুলো মনে রাখতে হবে। এরপরে আমরা পরবর্তী ক্লাসে এগুলো আরো ডিটেলস আলাপ করব। তারপরে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, এগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত তোমরা থাকবে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবে, আর খুব সহজভাবেই পড়ালেখা করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।